and this is little unpleasant, but kindly permit me. But the entire controversy started, as I said in my beginning, because of these rank jumpers. The petition was only in respect of them that after expiry of panel, you have appointed people. They were a small group of people. They have to go out, no difficulty. During the hearing of that, Lord Justice Gangopadhyay ordered CBI inquiry without any basis, without any prayer. Lord, your lordships have seen on record Justice Gangopadhyay's interview in which he speaks. Now we have the data, we can't ignore. No, not data. It is important that Lord learned judge Lord gives an interview while hearing the matter, then joins politics. Lord, the entire inquiry is tainted. That's all. May I make a submission, Your Lordship? I don't think your lordship I'm appearing for not hear this because it is unpalatable to the judiciary. Why should they say? Yes, We've heard you, Mr. Dave. We've heard you on that. We are not going by that. What we are going by the evidence. No, Mr. Dave, that's unacceptable remark. I'm sorry. Complete. No, Mr. Dave. No, Mr. Dave. I'm sorry. No, Mr. Dave. We will not accept that. Great disservice to the... No, Mr. Dave. The proceedings have gone on absolutely dispassionately. We're going into the evidence. We are not going into any political issue. We have not allowed anybody to raise that. How India entered is an important... That's fine. But law in India, Mr. Dave, with your experience, you also know the law in India, settled by Puranmal's case, is even evidence collected illegally is admissible in evidence. Not on that. That's all. That's all, Mr. Saying that... That's all, Mr. Dave. No, Mr. We have understood your argument. Next. Your Lordship, I appear for Group D employees. The Group D employees, Your Lordships, we've got... অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হলো 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। আজকেই ফাইনাল হিয়ারিং ছিল এবং সারাদিনে বলার মতো ঘটনা বলতে এই ঘটনাটাই, সেটা হচ্ছে যে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ দেওয়ার ফলেই যে একের পর এক দুর্নীতি এবং দুর্নীতির মাথারা তারা সামনে এসেছে এবং তাদেরকে জেলে যেতে হয়েছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম আলো করে নিজের মন্ত্রিসভায় রেখেছিলেন। এমনকি সেই মন্ত্রিসভার দায়িত্বে যাদেরকে পোস্টিং দেওয়া হয়েছিল তারা যে এত বড় দুর্নীতিবাজ বেরিয়েছে এবং পুরোটাই যে ঘোটালা সেই জিনিসটা সামনে এসে গেছে। ফলে সেই জায়গাটা নিয়েই হচ্ছে যত ব্যথা। আসলে এই 26,000 চাকরি বাতিল মামলা, যেটা হাইকোর্টের রায় হয়ে গেছে যে পুরো প্যানেল বাতিল করতে হবে, এই রাজ্য সরকারের হাতে তো কিছু করার নেই, এই প্যানেলটাকে বাতিল করতেই হবে, যেটা আইন বলছে। যদিও এখনো সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ আছে, সুতরাং মাননীয় বিচারপতিরা যেটা রায় দেবেন, যেটা ভালো মনে করবেন সেটাই হবে, যতক্ষণ রায় বেরোচ্ছে তো কিছু বলার নেই। কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে হাইকোর্ট যে রায়দান করেছে সেটাকেই মোটামুটি সুপ্রিম কোর্টে বহাল রাখা হতে পারে এমন একটা জায়গা ভাবা হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই রায় যদি বহাল রাখে 26,000 চাকরি বাতিল হয়ে যায় এবং তাদের যে মাইনেটা আছে, বেতনটা আছে, সেটা যদি সুদ সমেত ফেরত দিতে হয়, তাহলে দুদিক থেকে প্রবলেম। এক, যারা সত্যি সত্যি খেটে খুঁটে চাকরিটা পেয়েছিলেন তাদের জীবন দুর্বিষহ হবে, ফলে তাদের একটা ভয়ঙ্কর রকম প্রতিরোধ তৈরি হবে এবং রাজ্যে একটা ঝড় উঠবে। এবং 2 নম্বর, যারা ওই অবৈধ চাকরি প্রাপক, যারা তৃণমূল নেতাদের মোটা টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তারা তো এবার তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে চড়াও হয়ে যাবে। এই যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে বাঁচতেই রাজ্য সরকার ন্যাকামি করে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে। কেননা রাজ্য সরকারের তো কোনো পয়সা লাগে না, আপনার ট্যাক্সের পয়সা যা খুশি তাই নয় করতে পারে। এখন সেই জায়গাতে গিয়ে প্রথম থেকেই মামলাটাকে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ মূল বিষয় থেকে সরে গিয়ে একাধিক জিনিসকে সেখানে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না, এই যে নবান্ন প্রশাসন, এই যে মমতা প্রশাসন, তাদের যে এই বুজরুকি বদমাইশি, সেটা কিন্তু প্রথম দিনই ধরে ফেলেছে। ওই যেদিনকে তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন সেই দিনকেই হলদিয়া পেট্রোকেমিক্যালসের সেই মামলা থেকেই তিনি কিন্তু বুঝে গিয়েছিলেন যে এরা কি জিনিস, এবং সেই জন্য তিনি প্রথম থেকেই সুনির্দিষ্টভাবে বলে দেন যে না ভাই, অন্য কোনো বিষয়ে আমরা আলোচনা করব না এই মামলায়, এই মামলার যা প্রেয়ার আছে তার বেসিসে করব। প্রেয়ারটা কি? প্রেয়ারটা হচ্ছে এই যে 26,000 চাকরি বাতিল হচ্ছে, পুরো প্যানেল বাতিল হচ্ছে, সেই পুরো প্যানেলটাকে বাতিল করব, নাকি এখানে যোগ্য অযোগ্য বাছাই করার কোনো প্রক্রিয়া তোমাদের জানা আছে? যদি জানা থাকে তাহলে তোমরা বলো, আমরা সেটা নিয়ে হিয়ারিং করবো। আর যদি জানা না থাকে, যেটা হাইকোর্টের রায় আছে সেই রায়টাই আমরা বহাল রাখবো। এবার কিচ্ছু করার নেই, সেই জায়গা থেকে আবারও মিথ্যাচার, যেটা এই রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের মোটামুটি ব্র্যান্ড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই মিথ্যাচার করে বলে হ্যাঁ হ্যাঁ এসএসসি বলে দেয় আমাদের কাছে এই যোগ্য অযোগ্য বাছাই করার পুরো ব্যবস্থা আছে, কে যোগ্য কে অযোগ্য আমরা পুরোপুরি বাছাই করে দেব। খুব ভালো কথা, আমরাও চাইছিলাম যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা বহাল থাকুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এই মামলাটা প্রথম দিন থেকে লড়ছেন সেই আইনজীবীরা বলে দিয়েছেন দেখুন যদি যোগ্য অযোগ্য বাছাই করাই যেত তাহলে এটা তো কলকাতা হাইকোর্টই এসএসসি বলুন রাজ্য সরকারি বলুন তারা তো সেই সেই জায়গাটা করে দিত। ফলে সেখানে যখন দিতে পারেনি রাজ্য সরকারের কাছে কিছু করার নেই, তারা দিতে পারবে না। আর দিলেই এটা যে কত বড় কারচুপি হয়েছে কি ভাবে হয়েছে তার সমস্ত কিছু সামনে চলে আসবে, রাজ্য সরকার আরো বেশি করে জড়াবে, সুতরাং তারা এটা কিছুতেই দিতে পারবে না। এবং এই নিয়ে যে কদিনেরই শুনানি হলো সেই একই জিনিস গোল 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 ঘোরানোর চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকবারই জাস্টিস সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি তিনি একটা কথাই বলেছেন যে না এই সব কিছু চলবে না, তোমরা স্ট্রেট ফরওয়ার্ড বলো। এবং আজকেও যা শুনানি হলো সেখানে ওই কে যোগ্য আর কে অযোগ্য এই বাছাই করার কোনো রকম কোনো ব্যাপার নেই। এসএসসি একবার একরকম নাম্বার বলে, আরেকবার আরেক রকম নাম্বার বলে, রাজ্য সরকার একবার একরকম নাম্বার বলে, আবার বলে যে সিবিআই তো মাত্র এই এতজনকে অযোগ্য বলে ধরেছে তাহলে বাকিদের যোগ্য হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। যখন পাল্টা প্রশ্ন করা হয় যে বাকিদের যে আমি যোগ্য বলে ঘোষণা করব তাহলে তোমরাও তো নিশ্চিত যে এরা সত্যিই যোগ্য, আগামী দিনে যদি কোনো ঝামেলা হয় তোমরা সেটাকে ডিফেন্ড করতে পারবে? তো বলে না আমাদের কাছে কোনো প্রসেস নেই। তো এইবার যেটা দেখা যাচ্ছে এই মামলায় প্রচুর পক্ষ, মানে যে পারছে সে একটা করে মামলা এখানে ঢুকে দেওয়ার চেষ্টা করছে, সবাইকে ক্লাব করা হয়েছিল। আসলে যেটা বিরোধীরা অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে বুঝতে পারছেন এখানে হারবেন এবং হারলে যে রাজনৈতিক অবস্থাটা বাংলায় তৈরি হবে সেটা তিনি সামাল দিতে পারবেন না, মারাত্মক জায়গায় যাবে। আরজি করের আন্দোলন কি দেখেছেন, তার থেকেও বড় আন্দোলন এবার শুরু হয়ে যাবে। ফলে তারাই কোথাও গিয়ে স্পন্সর করছেন বিভিন্ন আইনজীবী যারা এই ধরনের দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চান, কেননা মোটা টাকা কামানো যায়, তাদেরকে সব ব্যবস্থা করছেন। তো সেরকমই এক আইনজীবী চলে আসেন এবং বলতে শুরু করেন, অ্যাটাক করতে শুরু করেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বলেন যে ইনি যখন জাজ ছিলেন, ইনি যখন রায় দিয়েছিলেন তখন সেই প্রেয়ারে কোথাও সিবিআই তদন্তের কথা বলা ছিল না। এখন যেহেতু প্রেয়ারে ছিল না তিনি কি করে সিবিআই তদন্ত দিয়ে দিলেন? এবং পরবর্তীকালে দেখা গেছে তিনি রাজনীতিতে যোগদান করেছেন এবং রাজনীতিতে যোগদান করার পর তার মোটিভ তো ক্লিয়ার হয়ে গেছে, তিনি এটা রাজনীতি করার জন্যই এই সিবিআই কে ডেকেছিলেন এবং এই প্যানেল বাতিল করেছিলেন, এইভাবে ঘোরাতে চান। সাথে 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 সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু একদম গর্জে ওঠেন এবং বলেন যে এই কথা আপনি বলতে পারেন না, রাজনীতি করতে হলে অন্য জায়গায় গিয়ে রাজনীতি করুন, এখানে কোনো রাজনীতির কথা আমি শুনতে আসবো না। তখন আবার বলার চেষ্টা হয় যে না বুঝতে পারছি যে এইটা বললে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার প্রতি একটা প্রশ্ন উঠে যাচ্ছে, সেই জন্য আপনি এটাকে অ্যালাউ করছেন না। ওইসব বাজে কথা বলবেন না, আপনি এখান থেকে যান, এই নিয়ে কোনো কথা শুনতে চায় না। এবং তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের আগের ভার্ডিক্টও আছে সেই সব সমস্ত কিছু রেফারেন্স দিয়ে যে যদি সেটা প্রেয়ারের মধ্যে নাও থাকে এবং সেখানে যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতির জায়গায় এই ধরনের কিছু করা যায়। মানে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো রকম কোনো ভুল করেননি, তিনি কোনো রাজনীতির জায়গা থেকে এটা করেননি। মানে ওই বলে না চোরের মায়ের বড় গলা, এরা কত বড় চোর যে কারণে দুর্নীতি হয়েছে, তদন্ত হয়েছে এবং এই দুর্নীতিবাজরা জেলে আছে এবং এদের থেকেও বড় মাথা বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে, কেননা ওই পার্থ চ্যাটুর্যের একার ক্ষমতা ছিল না মমতা ব্যানার্জির পাশে চেয়ারে বসে চুরি করে যাচ্ছে আর মমতা ব্যানার্জি কিছু জানে না। এই ছবি আজকে বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে এরা খুব ভালো করে জানে যে ওই পার্থ চ্যাটুর্যের বিরুদ্ধে যখন কেসটা হচ্ছে, যখন এগুলো সামনে আসবে তখন এর থেকেও বড় মাথা আছে সেই ছবিটাও সামনে চলে আসবে। কিন্তু তার আগেই এই যদি প্যানেল বাতিল হয়ে যায় তার অভিঘাতটা সহ্য করতে হবে, যেটা সহ্য করার ক্ষমতা নবান্নের নেই। সরকার টলমল হয়ে যাবে যদি সুপ্রিম কোর্টেও এই রায় বল থাকে। তো সেই জায়গা থেকে এইভাবে খেলাটাকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না কিন্তু স্ট্রেট ব্যাটে খেলেছে। এই কারণেই এই মাননীয় প্রধান বিচারপতিকে বারবার যে আমি সালাম ঠুকি, দেখুন বিচারপতিদের প্রতি একটা আস্থা আছে, কিন্তু অনেক সময় তো এমন এমন রায় এসেছে যেটা আমাদের মনে অনেক প্রশ্ন জাগিয়েছে। ফলে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু বিচারপতিদের যখন এই ধরনের তারা স্ট্রেট ব্যাটে খেলেন, যেটা মানুষ চাইছেন, যেটা মানুষ বুঝতে পারছেন সেটা তারাও বুঝতে পারেন এবং পুরো ব্যাপারটাকে অ্যালাইন করেন, তখন সম্মান তাদের অনেক অনেক গুণ বেড়ে যায় এবং সেটাই এক্ষেত্রে হয়েছে। তো যাই হোক, আজকে কোনো রকম কোনো পর্যবেক্ষণ পাশ করেনি এবং যেটা মূল জায়গা ছিল যে এখানে যোগ্য অযোগ্য বাছাই করা। দেখুন এই মামলায় যেটা আইনজীবীরা বলছেন দুটো রায় হতে পারে, এক যেটা হাইকোর্ট রায় দিয়েছে যে পুরো প্যানেল বাতিল, সেই পুরো প্যানেল বাতিলের রায়টাই বহাল থাকবে। আর দুই আর একটা জায়গা যে যোগ্য এবং অযোগ্য সেই বাছাই করাটা যদি সম্ভব হয় তাহলে যোগ্যদের চাকরিটা রেখে অযোগ্যদের শুধু বাতিল করা হবে। কিন্তু
জাস্টিস সঞ্জীব খান্না এবং অপর মাননীয় বিচারপতি তারা দীর্ঘ শুনানি এই সব পক্ষে শোনার পর একটা কথাই শুধু বললেন যে আমরা এখনো অবধি এটা বুঝতে পারিনি যোগ্য অযোগ্য বাছাইটা হবে কি করে। এবং সেই জায়গা থেকেই আইনজীবীরা মনে করছেন তাহলে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল তারাও সেটা বুঝতে পারেননি, কেননা তাদেরকে বোঝাতে পারেননি এসএসসি, বোঝাতে পারেননি রাজ্য সরকার। ঘপলাটা তো করেছে, দুহাত ভরে দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা লুটেছে। সুতরাং সেই জায়গা থেকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টাই খুব সম্ভবত বহাল থাকতে চলেছে। এবার তাহলে কি হবে? তাহলে কি এই মামলার ফয়সালা হয়ে যাবে? আইনজীবীরা বলছেন না, এই মামলার ফয়সালা তারপরেও হবে না। এই মামলার ভবিষ্যতে এবার ডিএ হতে চলেছে, অর্থাৎ রাজ্য সরকার এরপর যাবে এসএলপি নিয়ে একটা স্পেশাল লিভ পিটিশন করবে এবং সেই এসএলপিতে গিয়ে বলবে যে এই যে ঘটনা ঘটেছে আমরা আবার নতুন করে এটা নিয়ে এখানে কিছু নতুন বক্তব্য রাখতে চাই। এখন মুশকিলটা হচ্ছে আগের জামানায় আমরা দেখেছি সেই এসএলপি ওঠার পর শুধু ডেট পিছিয়ে যায়, তারিখ পে তারিখ হয়ে যায় এবং সেই জায়গা থেকে মমতা সরকারটা টিকে থাকে। কেননা ডিএ মামলার যে রায়দান হয়ে গেছে সেই রায়দান যদি বহাল থাকে কালকেই তো কত লক্ষ কোটি টাকা মেটাতে হবে, কোথায় পাবে? সব তো খেলা মেলা উৎসব মৎসব আর লক্ষ্মীর ভান্ডারে ফুটিয়ে দিয়েছে টাকা, দুর্গাপুজো মজ্জেম ভাতা এইসব করেই তো রাজ্য সরকার টাকা লুটিয়েছে নিজেদের ভোট ব্যাংকটাকে ঠিক করতে, মানুষের প্রাপ্য টাকা তো তারা দেয়নি। সুতরাং এই মামলাটার ভবিষ্যৎও কিন্তু ডিএ এর মতো হতে পারে। কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না কিন্তু এই নবান্ন প্রশাসনের কোনো পিসির বাড়ির আবদার মানছেন না। প্রত্যেকটা মামলাতেই যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু ভেরি স্পেসিফিক হিয়ারিংটা করছেন। এই 26,000 চাকরি বাতিল মামলা নিয়েও যেটা তিনি করেছেন, খুব অল্প সময়ের মধ্যেই পুরো শুনানিটা তিনি কমপ্লিট করলেন এবং বারবারই যেটা রাজ্য সরকার বা রাজ্য সরকার দ্বারা প্রভাবিত যারা এই মামলাটা করছেন ঘোরাতে চাইছেন তারা ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যেতে গেলেই তিনি বারবার বলেছেন না ওই নিয়ে আমি কিছু শুনবোই না, যদি এই ব্যাপারে কিছু বলার থাকে, তোমার তথ্য দেওয়ার থাকে, প্রমাণ দেওয়ার থাকে দাও, বাকি অন্য কোনো জিনিসই আমি শুনবো না। তো তার ফলে তিনি মামলাটাকে হিয়ারিংটাকে কমপ্লিট করেছেন এবং এই সব ক্ষেত্রে জেনারেলি কি হয়, যেহেতু মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ নয় ডিভিশন বেঞ্চ এটা হিয়ারিংটা হচ্ছে, এই জায়গা থেকে এসএলপি গ্রহণ করারই জায়গা থাকে না। সুতরাং দুটো দিন এখন দেখা যাবে, এক হচ্ছে তো রায়দান, কি রায়দান হয়, সত্যিই যোগ্য অযোগ্য বাছাই করা যায় নাকি কলকাতা হাইকোর্টের রায়দানটাই বজায় থাকে, অর্থাৎ 26,000-এর পুরো প্যানেলই বাতিল হয়ে যাবে। আর যদি সেটা হয় কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকে তাহলে রাজ্য সরকার যদি এসএলপির জন্য যায় সেটা আবার অ্যাকসেপ্টেড হয় কিনা সেটা নিয়ে আবার কিছুদিন টানার চেষ্টা করে কিনা। কেননা এই রাজ্য সরকারটা একটা জিনিসই চাই, এই যেসব ঘাপলা ঘুপলি যা কিছু হয়েছে এই তারিখ পে তারিখ দিয়ে, সেই জন্য কপিল সিব্বাল অভিষেক মনু সিংভিদের যা ফি আছে দিয়ে দাও। শোনা যায় তো মোটা মোটা টাকার তারা এক একটা হিয়ারিং এর জন্য নেয়, দাও 2026 অব্দি যে করে পেরিয়ে দাও, এই দুর্নীতি ফুর্নীতি সামনে আসতে দিলে হবে না, সেই লক্ষ্য নিয়ে করছেন। এখন সেই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছেন তার মধ্যে তো তাদের প্রধান ভরসার জায়গায় বিচার ব্যবস্থা, তো দেশের সর্বোচ্চ আদালত সেটা নিশ্চয়ই অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী বলবেন। তবে আজকে কাউকে এই বাইরে খেলতে দেননি এবং হিয়ারিংটা কমপ্লিট করেছেন, রায়দানটা স্থগিত রেখেছেন, হয়তো খুব শীঘ্রই সেই রায়টা এসে যাবে। তবে যেভাবে সঞ্জীব খান্না পুরো জিনিসটাকে, মাননীয় প্রধান বিচারপতি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করলেন, ডিল করলেন, সেইটা কিন্তু আমাকে পার্সোনালি প্রচন্ড রকম খুশি করেছে এবং বিচার ব্যবস্থা এই রকমই হওয়া উচিত, তাতেই বোধহয় প্রপার জাস্টিসটা পাওয়া যায়, এটা আমার অন্তত মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে? এই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেনে যে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা নিয়েই কি বলবেন? আর সব থেকে বড় কথা, জাস্টিস সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি তিনি যেভাবে স্ট্রেট ব্যাটে খেললেন এবং পুরো জিনিসটাকে একটা কনক্লুশনের দিকে নিয়ে আসছেন সেটা নিয়ে কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।